হ্যাঁ, আমিও ভালো আছি। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আহ 17, 18, 20 আস্তে আস্তে বাড়ছে সংখ্যা। আমার আচ্ছা, আমার ভয়েস যদি স্পষ্ট স্পষ্ট না শোনা যায় তাহলে একটু কাইন্ডলি জানাবেন। আর আর ক্লাস শুরুর আগে কিছু কথা বলতে হবে। সেটা হচ্ছে যে ক্লাসে যদি কোনো কনফিউশন কনফিউশন থাকে, তাহলে আপনারা আপনাদের আপনার সামনে কোনো খাতায় লিখে রাখবেন, অথবা এটা একটু মনে রাখবেন। একদম ক্লাস শেষে প্রশ্নগুলো জিজ্ঞেস করবেন। ক্লাসের মাঝখান দিয়ে মাইক্রোফোন অন করে কেউ কিছু জিজ্ঞেস করবেন না। কারণ এটাই এই আমাদের আমাদের কারণ আমাদের এই ক্লাসটা রেকর্ড করা হচ্ছে। তো যেহেতু রেকর্ড করা হচ্ছে, তার মানে পরবর্তীতে এটা কেউ না কেউ হচ্ছে শুনবে। তো যদি মাঝখানে কোশ্চেন হয়, তাহলে পরবর্তীতে যে শুনবে তার জন্য একটু সমস্যা হবে। আর আপনারা হচ্ছে যে মেসেজে আপনারা বলতে পারেন, কিন্তু হচ্ছে মাইক্রোফোন অন করে কেউ কিছু জিজ্ঞেস করবেন না আর কি। অনেকে চলে আসছে। আচ্ছা, আমি কোন ভাইয়া? আচ্ছা, আমার নাম শাহরিয়ার নেওয়াজ। আমি 43 তম হচ্ছে রিটেন দিব সামনে। আর এখন আপনাদের আন্তর্জাতিক ক্লাস নিব। হ্যাঁ, এমনিতে তো আমি ভালো আছি। আচ্ছা। হ্যাঁ, মাইক্রোফোন অফ করে দিলে হয়। উম, যেহেতু হোস্ট আমি, সেহেতু আমি এটা করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমরা কি ক্লাস শুরু করতে পারি? উম, আচ্ছা, আচ্ছা, অনেকে চলে আসছেন। আচ্ছা, ঠিক আছে, আমরা আমরা তাহলে আজকে ক্লাস শুরু করি। আহ, আমি আহ, আমাকে যদিও সবাই হচ্ছে চিনেন, তো তারপরে আমি একটু আমার পরিচয় আবার একটু দিয়ে নিই। আমি শাহরিয়ার নেওয়াজ। আহ, আমি চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি থেকে আমার হচ্ছে মাস্টার্স চলছে। এখনো মাস্টার শেষ হয়নি। আর সামনে হচ্ছে 43তম হচ্ছে লিখিত পরীক্ষায় বসবো আপনাদের সবার দোয়ায়। আর এখন হচ্ছে পিটু এর সাথে আছি, পিটু এর সাথে সেই শুরু থেকে আছি। পিটু এর সেই মানে জন্মলগ্ন থেকে বলা যায় আর কি। গত বছর আন্তর্জাতিক বিষয়গুলি তো এই ক্লাসটা আমি নিয়েছিলাম। তো এইবারও আবার হচ্ছে নেওয়ার একটা সুযোগ হয়েছে, এই আর কি। আচ্ছা, তো আন্তর্জাতিক বিষয়গুলি আমাদের যে বিসিএস এর যে 200 মার্কের যে পরীক্ষা হয়, সেখানে সেখানে আন্তর্জাতিক বিষয়গুলি থেকে হচ্ছে 20 মার্ক থাকে, আমরা সবাই জানি। তো একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে যে আহ, আমরা আন্তর্জাতিক বিষয়গুলিতে শুরুতে বা পড়া যখন আমরা পড়তে বসি, সাধারণত যেহেতু সাধারণ জ্ঞানের একটা বিষয়, এত সাধারণ জ্ঞান হয় আমাদের আমাদের কাছে যেটা মনে হয় যে সাধারণ জ্ঞান অনেক পড়া, এখন আমি কি পড়বো। আরেকটা যেটা একটা ভুল ধারণা আছে, সেটা হচ্ছে যে আমরা অনেকে ভাবি আহ, যে যে মানে আন্তর্জাতিক বিষয়গুলি মানে হচ্ছে বিভিন্ন দেশের মুদ্রা, বিভিন্ন দেশের রাজধানী, অথবা হচ্ছে অনেক অনেক সাল, তো এগুলো মুখস্থ করতে হয়। তো এটা আমাদের আসলে একটা ভুল ধারণা। আমরা প্রথমে আসলে মানে কোনো একটা পরীক্ষা, অথবা যে কোনো পরীক্ষাই হোক, আপনি যখন কোনো পরীক্ষা দিতে বসবেন, আপনার শুরুতে চিন্তা করতে হবে যে আপনার সিলেবাসে কি কি আছে। যদি সিলেবাস থাকে তাহলে সিলেবাসে কি কি আছে, তারপরে আপনি ঠিক করে নিতে হবে যে আপনি কি কি পড়বেন। হ্যাঁ, কি কি পড়ার থেকেও আরেকটা জিনিস যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনি কি কি পড়বেন না। এই জিনিসগুলো আপনাকে আগে একটু বুঝতে হবে। তো আমরা আন্তর্জাতিক বিষয়গুলি পড়ার আগে আমাদের পিএসসি কর্তৃক যে সিলেবাসটা আছে, সেটা যদি আমরা একটু দেখি আন্তর্জাতিক বিষয়গুলিতে কি কি সিলেবাসে আছে, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে মোট 5টা টপিক আছে। শুরুতে হচ্ছে বৈশ্বিক ইতিহাস, তারপর আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা এবং ভূ রাজনীতি,
এরপর আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক, আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি, আন্তর্জাতিক সংগঠন ও ও বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান এবং সাম্প্রতিক ও চলমান ঘটনা প্রবাহ। তো এই হচ্ছে 5টা টপিক। এখান থেকে প্রতিটাতেও 4টা করে কোশ্চেন থাকে, 4টা করে মোট হচ্ছে 20 মার্ক দিতে হয়। কিন্তু কোশ্চেন বিশ্লেষণ করলে বা কোশ্চেন অ্যানালাইসিস করলে দেখা যায় আসলে এই যে চারটা চারটা করে প্রশ্ন আসার কথা, হ্যাঁ, এখান থেকে আসলে 4টা করে প্রশ্ন আসে না, এখানে একটু হচ্ছে হেরফের হয়। দেখা যায় যে একটা টপিক থেকে দেখা যায় 6 থেকে 8টা কোশ্চেন আসছে, আবার দেখা যায় 4টার কমও আসছে। আমরা বিগত বছরের কোশ্চেন গুলো একটু দেখি, অ্যানালাইসিস করি, তাহলে দেখা যাবে যে আমি এখানে 36তম দেখিয়েছি, 36তম থেকে দেখিয়েছি, 36তম থেকে 43তম বিসিএস এ আন্তর্জাতিক সংগঠন, আন্তর্জাতিক জগৎ মানে যত সংগঠন আছে সব সংগঠন থেকে এখানে 43তম, দেখেন 43তম 7টা কোশ্চেন আসছে, 36তম 10টা কোশ্চেন আসছে, এখানে 39তম সবচেয়ে কম হচ্ছে 6টা কোশ্চেন আসছে, অর্থাৎ প্রতি বিসিএস এ 10টা থেকে 6টা 10টা করে কোশ্চেন আসছে। আচ্ছা, কিন্তু হচ্ছে সংগঠন থেকে কোশ্চেন আসার কথা ছিল 4টা, কিন্তু এখানে আসছে কিন্তু খুবই বেশি। বৈশ্বিক ইতিহাস, ভূ রাজনীতি এবং আঞ্চলিক ব্যবস্থা, এখান থেকেও 4টা প্রশ্ন আসার কথা, কিন্তু এখান থেকেও দেখেন 43তম আসছে 6টা প্রশ্ন, 39তম 10টা প্রশ্ন আসছে, 41তম 8টা প্রশ্ন আসছে, 37তম 36তম হচ্ছে 6টা করে কোশ্চেন আসছে। তো আমরা এখানেও দেখতে পাচ্ছি যে 4টা কোশ্চেন আসার কথা, কিন্তু এখানেও সেই বেশি বেশি করে কোশ্চেন আসছে। পরিবেশ, 41তম থেকে কোনো কোশ্চেন আসে নাই, এরপরে 43তমতে একটা কোশ্চেন আসছে, এর আগে প্রত্যেকটা বিসিএসে 2টা থেকে 3টা করে কোশ্চেন আসছে। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, এখান থেকে গত শুধু 39তম বিসিএসে কোনো কোশ্চেন হয়নি, এর পরে 40তম, 41তম, 43তম 3টা 2টা 4টা করে কোশ্চেন আসছে, এর আগেও 1টা 2টা করে কোশ্চেন আসছে। এরপরে আমাদের আমাদের যেটা যেটা সব থেকে মাথা ব্যথার হচ্ছে কারণ হয়, হ্যাঁ, সাম্প্রতিক, আমরা কি পড়বো সাম্প্রতিক। আমরা প্রায় দেখা যায় যে ওই যে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স কিনি, কারেন্ট অ্যাফেয়ার্স কিনে ওইখানে ওই যত সব বিভিন্ন ধরনের তথ্য, বিভিন্ন তারিখ, হ্যাঁ, বিভিন্ন তথ্য এগুলো মুখস্থ করি। এখন দেখেন এখানে 43তমতে মাত্র একটা কোশ্চেন আসছে সাম্প্রতিক থেকে, 41তমতে আসে 4টা কোশ্চেন, এর আগে 40, 39, 38, 37, 36 এগুলো থেকে হচ্ছে 1টা 2টা 3টা করে কোশ্চেন আসছে। এখন দেখেন আমরা যদি আরেকটু কিছু এখন ইদানিং কিছু কোশ্চেন হয়, বিভিন্ন হচ্ছে দিবস আসে, আবার হচ্ছে বিভিন্ন বইয়ের নামগুলো হচ্ছে জানতে চায়, হ্যাঁ, তো এই হচ্ছে মোটামুটি আমাদের কোশ্চেন অ্যানালাইসিস, এর মধ্যে থেকেই আন্তর্জাতিক কোশ্চেন আসে, এর বাইরে আসলে কোনো কোশ্চেন আসে না। এখন দেখেন আপনি যদি একটু হিসাব করেন যে আপনার সংগঠন থেকে আপনি 6 থেকে 8 মার্ক পাচ্ছেন অবশ্যই, বৈশ্বিক ইতিহাস এবং ভূ রাজনীতি থেকে তাও আপনি 6টা থেকে 8টা কোশ্চেন পাবেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা এইখান থেকে আপনি 2টা থেকে 3টা কোশ্চেন পাবেন, পরিবেশ থেকে আপনি 1টা থেকে 2টা কোশ্চেন পাবেন। এখন দেখেন আমরা যেটা নিয়ে মাথা ব্যথা, আমাদের খুব বেশি মাথা ব্যথা থাকে যে সাম্প্রতিক, হায় হায় সাম্প্রতিক কি পড়বো, সাম্প্রতিক কিছু পারি না, সাম্প্রতিক অনেক পড়া। দেখেন আপনি যদি সাম্প্রতিক নাও পড়েন, সাম্প্রতিক যদি আপনি ছেড়েও দেন, তারপরও কিন্তু আপনি 15 থেকে 16 মার্ক কিন্তু পাচ্ছেন, 15 থেকে 16 মার্ক আপনি কমনই পাবেন যদি আপনি সাম্প্রতিক ছেড়েও দেন। আর সাম্প্রতিক আসলেও কি কি আছে সাম্প্রতিক, একদমই যে কমন টপিক গুলো আছে আমাদের ওই কমন টপিক গুলো আছে। এখন দেখেন সাম্প্রতিক হচ্ছে নতুন তথ্য, হ্যাঁ, এগুলো আমাদের নতুন করে পড়তে হয়, কিন্তু সাম্প্রতিকের বাইরে, হ্যাঁ, গত এই অন্য অন্য যেসব টপিক গুলো আছে, এই যে আগের যেসব টপিক গুলো আছে, এইখানে কিন্তু নতুন কোনো কোশ্চেন বা নতুন কোনো কোশ্চেনের যে সুযোগ এগুলো কিন্তু খুবই কম, অর্থাৎ সে আগের পড়াই, ঘুরে ফিরে আগের পড়াই। অর্থাৎ আপনি যদি আগের পড়াগুলোই ঠিকঠাক মতো পড়েন, আগের কোশ্চেন গুলো অ্যানালাইসিস করেন, পুরনো তথ্যগুলো ভালো করে পড়েন, তাহলে কিন্তু আপনি আন্তর্জাতিকে 15 থেকে 16 মার্ক কিন্তু নিশ্চিত করতে পারতেছেন। অর্থাৎ 20-এর মধ্যে 15 থেকে 16, এটা কিন্তু অনেক মার্ক, মানে 75 থেকে 80 মার্ক যে মার্ক এটা আপনি পাচ্ছেন। তো তাহলে এখন আপনি কি করতে হবে, আপনার যেটা করতে হবে, আগের যে কোশ্চেন গুলো আছে, মানে গত বিসিএস এর অথবা বিভিন্ন চাকরি পরীক্ষা যেসব কোশ্চেন আসছে, সেইগুলা আপনাকে ভালো করে অ্যানালাইসিস করে পড়তে হবে, সাথে বই আছে বই পড়তে হবে,
এবং মডেল টেস্টে যে কোশ্চেনগুলো, কোশ্চেন ব্যাংকের যে কোশ্চেনগুলো, সেইগুলো যদি আপনি ভালো করে সলভ করতে পারেন এবং আপনি যদি সাম্প্রতিক ছেড়েও দেন, তারপরে আপনি কিন্তু আন্তর্জাতিক ভালো একটা মার্ক পাবেন। এই হচ্ছে আমাদের আমাদের মোটামুটি আন্তর্জাতিক বিষয়গুলির কি কি পড়বেন বা কিভাবে কে আগাবেন এগুলো নিয়ে একটু কথাবার্তা। তো যেহেতু সংগঠন থেকে অনেক কোশ্চেন আসবে, 6টা থেকে 8টা কোশ্চেন অবশ্যই আসবে, সেহেতু আমরা সংগঠন এবং হচ্ছে যেই টপিক গুলো থেকে বেশি বেশি কোশ্চেন আসবে আমরা সেগুলোর প্রতি একটু বেশি গুরুত্ব দিব। তো শুরুতেই সংগঠন থেকেও আবার যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে জাতিসংঘ। কারণ জাতিসংঘ থেকে প্রচুর কোশ্চেন হয় প্রতি বিসিএস, জাতিসংঘ থেকে 2টা 3টা মানে কোশ্চেন থাকেই। এখন দেখেন, এই যে এখানে 43তম বিসিএস এর যে আমাদের জাতিসংঘ থেকে 4টা কোশ্চেন ছিল, 41তম থেকে 3টা কোশ্চেন ছিল, 40তম 3টা কোশ্চেন ছিল, এর আগেও 5টা 6টা করে কোশ্চেন ছিল 37 36তম। অর্থাৎ জাতিসংঘ আপনি যদি এ টু জেড একদম ফুল পড়ে যেতে পারেন, এখান থেকে আপনি 3টা থেকে 4টা কোশ্চেন অবশ্যই পাবেন। তো আমরা শুরু করব জাতিসংঘ দিয়ে। আচ্ছা, এখানে জাতিসংঘ পড়ানোর আগে এরও আগে আরেকটা একটা বৈশ্বিক সংগঠন একটা তৈরি হয়েছিল, সেটাকে বলা হচ্ছিল যে জাতিপুঞ্জ। তো সাধারণত এখন জাতিপুঞ্জ থেকে কোনো কোশ্চেন হয় না, হ্যাঁ, জাতিসংঘ হচ্ছে এক্সপায়ার্ড হয়ে গেছে বলা যায়। তো জাতিসংঘ জাতিপুঞ্জ এটা এক্সপায়ার্ড হয়ে গেছে, এটা থেকে এখন আর কোশ্চেন কোশ্চেন যেহেতু হয় না, তো সেহেতু আমাদের ওইটা নিয়ে হচ্ছে মাথা কামানোর কোনো দরকার নাই, ওইখান থেকে কোশ্চেন আসলেই আসবে না। তো আমরা ওই টপিকটা বাদ দিব, আমরা জাতিপুঞ্জ করব না। তো আমরা জাতিসংঘ দিয়ে শুরু করব। জাতিসংঘ শুরুর আগে জাতিসংঘর যে তৈরি হওয়ার যে পটভূমি সেটা আমাদের খুব ভালো করে জানতে হবে, কারণ এখান থেকে কোশ্চেন হয়। তো জাতিসংঘ তৈরি হওয়ার কিছু কিছু ধাপ আছে। একদম শুরুর যে ধাপটা লন্ডন ঘোষণা, আটলান্টিক, এরপরে আটলান্টিক সনদ, এরপরে ওয়াশিংটন ডিসি সম্মেলন, মস্কো ঘোষণা, তেহরান সম্মেলন, ডামবার্টন উড সম্মেলন, ইয়াল্টা সম্মেলন, সান ফ্রান্সিসকো সম্মেলন। তো আমরা প্রতিটা সম্মেলন সম্পর্কেই মোটামুটি একটা সম্যক ধারণা এবং এবং যাতে পরীক্ষা আসলে উত্তর উত্তর করা যায় সেই রকম ভাবে আমরা একটু দেখার চেষ্টা করব। তো তারও আগে জাতিসংঘ তৈরি হওয়ার যে পটভূমি, এইটা আমাদের একটু বুঝতে হবে অল্প করে। সেটা হচ্ছে যে জাতিসংঘ যখন তৈরি হচ্ছে বা জাতিসংঘ যখন জন্মলগ্ন, তখন আমাদের বিশ্বে একটা বিশ্বযুদ্ধ চলছিল, যেটা নাম ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যেখানে 2টা পক্ষ ছিল, মিত্র শক্তি এবং হচ্ছে অক্ষ শক্তি। তো এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে মোট মানুষ যে মৃত্যুবরণ করেছিল প্রায় 75 মিলিয়ন। হ্যাঁ, প্রায় 75 মিলিয়ন মানুষ এই যুদ্ধে মারা গেছিল, এবং এই যুদ্ধের যে খরচ, এই খরচ হয়েছিল প্রায় $3.1 ট্রিলিয়ন। আচ্ছা, এই তথ্যগুলো লাগবে না, এই তথ্যগুলো পরীক্ষা আসবে না। আহ এই তথ্যগুলো এমনিতে হচ্ছে দেওয়া, মানে এই তথ্যগুলো আপনাদের মনে রাখতে হবে না। তো যখন এইসব এইসব জিনিস চলছে, তখন হচ্ছে বিশ্ব নেতারা চিন্তা করলেন যে এমন আসলে এই যে যুদ্ধ হচ্ছে, এগুলো তো কোনো কিছু ভালো কিছু বয়ে আনছে না। হ্যাঁ, আমাদের এমন একটা সংগঠন দরকার, মানে যেখান থেকে আমরা বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করতে পারবো। তো এই চিন্তা ভাবনা নিয়েই মূলত জাতিসংঘের যে শুরুর যে যাত্রাটা সেটা শুরু হয়। তো শুরুতে হচ্ছে লন্ডন ঘোষণা। এখানে আসলে হয়েছে কি, মিত্র শক্তি যে ছিল, সেই মিত্র শক্তির 9টা দেশ, তারা 1941 সালের 12ই জুন তার লন্ডনের জেমস প্রাসাদে তারা একটা ঘোষণা দিছে। তো এই ঘোষণায় তারা বলছে যে অক্ষ শক্তির অক্ষ শক্তির বিপক্ষে তারা হচ্ছে যে যুদ্ধ শেষ হওয়া পর্যন্ত বা যুদ্ধে বিজয় হওয়া পর্যন্ত তারা একসাথে লড়ে যাবে, এবং তারা সবসময় একসাথে থাকবে এবং হচ্ছে একে অপরকে তারা সাহায্য করবে। তো এইটাই লন্ডন ঘোষণায় পরিচিত, এবং এইটাকেই জাতিসংঘ বা এই যে জাতিদের একসাথে কাজ করা, এইটার শুরুর ধাপ হিসেবে বিবেচনা করা হয়। তো ওইখানে 9টা দেশের প্রবাসী সরকার ছিল। প্রবাসী সরকার কেন বলছে, কারণ তারা লন্ডনে বসে সরকার গঠন করেছিল ওই সময়, এই কারণে তাদেরকে প্রবাসী সরকার বলা হইতো। তো তারা হচ্ছে এই 9টা দেশের প্রবাসী সরকার, তারা হচ্ছে মিলে একটা ঘোষণা তারা স্বাক্ষর করে, সেই ঘোষণার নাম ছিল লন্ডন ঘোষণা। এরপরে
আসছে আটলান্টিক সনদ। হ্যাঁ, এটাও জাতিসংঘের একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তৎকালীন তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এবং তৎকালীন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, তারা তারা দুইজন মিলে তারা একটা সনদে স্বাক্ষর করেন, যেই সনদের নাম হচ্ছে আটলান্টিক সনদ। এর মধ্যে এর মধ্যে দুইজন হচ্ছে দুইটা রণতরীতে ছিলেন। এর মধ্যে ব্রিটিশ যে রণতরীটা, সেটার নাম ছিল অগাস্টা। আচ্ছা, আর ব্রিটিশ যে রণতরীটা ছিল সেটার নাম ছিল প্রিন্স অফ ওয়েলস। তো তারা এই দুজন নেতা এই দুইটা রণতরীতে ছিলেন। পরে তারা একসাথে মিলিত হয়ে তারা একটা সনদে স্বাক্ষর করেন, যেই সনদটার নাম হচ্ছে আটলান্টিক সনদ। এখন এই সনদটাতে কি ছিল, কি কি ছিল এই সনদটাতে? এখানে মূলত ছিল, এখানে মূলত যে আটলান্টিক চার্টার নামে বলা হয়, সেখানে মূলত 8টা মূলনীতি ছিল। 8টা মূলনীতির মধ্যে ছিল এই যে জাতিসংঘ তৈরি করার যে প্রস্তাব, তো এই জাতিসংঘ তৈরি করার প্রস্তাবটাই মানে ছিল মূল লক্ষ্য। এরপরে এরপরে 1942 সাল 1 জানুয়ারি ওয়াশিংটন ডিসিতে একটা সম্মেলন হয়, এবং এই সম্মেলনটা ডেকেছিলেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। তো তিনি ওইখানে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র তো ছিলই, সাথে সোভিয়েত ইউনিয়ন আর চীন, তো এই 4টা রাষ্ট্র, তখন তখন এইগুলোকে বলা হতো বিগ ফোর। এই বিগ ফোর হচ্ছে এই ওয়াশিংটন ডিসি সম্মেলন তারা মিলিত হয়, এবং এখানে মিলিত হয়ে তারা জাতিসংঘ ঘোষণার যে দলিল, সেইখানে তারা স্বাক্ষর করেন। এর মধ্যে চীনের প্রতিনিধি হিসেবে ছিল টিভি মুং, এবং সোভিয়েত প্রতিনিধি হিসেবে ছিল লিটভিন। তো তারা এখানে বসে, এই যে ওয়াশিংটন ডিসি সম্মেলন, তো এইখানে বসে তারা হচ্ছে ইউনাইটেড নেশনের যে ডিক্লারেশন, তারা এই দলিলটা স্বাক্ষর করছে। এইখানে কিছু গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে হয়, কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। এর মধ্যে যে গুরুত্বপূর্ণ ঘটনা প্রথমটা, সেটা হচ্ছে যে আটলান্টিক সনদটা যে একটা স্বাক্ষরিত হয়েছিল, হ্যাঁ, সেই আটলান্টিক সনদের এখানে সমর্থন হয়, এবং জাতিসংঘের যে ঘোষণা সনদ সেটা স্বাক্ষর হয়, এবং জাতিসংঘ যে নামটা, অর্থাৎ এই যে ইউনাইটেড নেশন যে নামটা, হ্যাঁ, এই নামটার প্রথম ব্যবহার হচ্ছে আমাদের এই ওয়াশিংটন ডিসি সম্মেলন। তো এখানে 3টা গুরুত্বপূর্ণ জিনিস ঘটে। এখন আপনাদের কাছে প্রশ্ন, এই যে জাতিসংঘ, এই নামটা প্রথম ব্যবহার করেছেন কে? আপনারা জানেন অনেকেই, আপনি একটু মেসেজে একটু জানান। জি, ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, তিনি সর্বপ্রথম, এই যে আমার ছবিটি দেখতে হচ্ছে, এই ভদ্রলোক, এই ভদ্রলোকই প্রথম জাতিসংঘের যে নামের যে প্রস্তাব, তিনি এটা করেন। তো এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে 1943 সালে হয়েছিল মস্কো সম্মেলন। এই মস্কো সম্মেলনের আসলে মূল যে উদ্দেশ্য, সেটা ছিল যে তখনকার যে সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলা, তারা যাতে জাতিসংঘতে আসে, তারা যাতে জাতিসংঘতে যোগ দেয়, সেটা নিশ্চিত করাই ছিল মস্কো সম্মেলনের একটা উদ্দেশ্য। এবং এইখানে জেনারেল সিকিউরিটির উপরে একটা ডিক্লারেশন হয়, সেখানে যে বিগ থ্রি ছিল বা বিগ ফোর ছিল, তারা এখানেও স্বাক্ষর করে। এবং এখানে যে গুরুত্বপূর্ণ জিনিসটা হয়, তারা হচ্ছে একটা 7 দফা ঘোষণা, সেখানে তারা স্বাক্ষর করে। এরপরে 1943 সালে তেহরানে একটা সম্মেলন হয়, এবং এই তেহরান সম্মেলনে যে মিত্র বাহিনী ছিল, এই মিত্র বাহিনীর যেসব নেতারা ছিলেন, তারা এই তেহরান সম্মেলনে প্রথম মিলিত হন, এবং এই তেহরান সম্মেলনে বিশ্বের সকল দেশকেই জাতিসংঘে যাতে তারা যোগ দেয়, তার জন্য আহ্বান জানানো হয়। এরপরে আসে 1944 সালে ডাম্বারটন ওকস সম্মেলন। তো এই ডাম্বারটন ওকসটা হচ্ছে ওয়াশিংটন ডিসির একটা খুব সুরক্ষিত জায়গা। এইখানে এইখানে জাতিসংঘের কিছু গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে গঠিত হয়। যেমন এর মধ্যে প্রথম যে গুরুত্বপূর্ণ জিনিসটা ঘটে, সেটা হচ্ছে যে এই যে মানে এই যে ডিক্লারেশনটা ছিল, যে ডিক্লারেশন বা ইউনাইটেড নেশনটা ছিল আগে, সেটা এই ডাম্বারটন ওকস সম্মেলন
এখানে এসে ইউনাইটেড নেশন অর্গানাইজেশন নাম গ্রহণ করে। আমরা এখন যে নামটা দেখতে পাচ্ছি সেটা মূলত এই ডাম্বারটন ওক সম্মেলনী হয়, নামটা হচ্ছে প্রতিষ্ঠিত পায়। এবং আরেকটা যেটা গুরুত্বপূর্ণ জিনিস এখানে সিদ্ধান্ত হয় সেটা হচ্ছে যে জাতিসংঘের যত সব সদস্য হবে সব সদস্যদের নিয়ে একটা সাধারণ পরিষদ হবে এবং সামাজিক পরিষদ অর্থাৎ ইকোসক গঠনের সিদ্ধান্ত সেটা ওই ডাম্বারটন ওক সম্মেলনী হয়। এবং আরেকটা যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এখানে হয় এই ডাম্বারটন ওক সম্মেলন, সেটা হচ্ছে যে একটা নিরাপত্তা পরিষদ থাকবে এবং সেই যে নিরাপত্তা পরিষদ সেখানে 5টা স্থায়ী সদস্য থাকবে। তো 5টা স্থায়ী সদস্য আমরা তো নাম জানি, চীন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন আর হচ্ছে ফ্রান্স। তো এই 5টা স্থায়ী সদস্য নিয়ে তখন হচ্ছে নিরাপত্তা পরিষদ গঠন করে একটা প্রস্তাব গৃহীত হয়। রাশিয়ার হচ্ছে এরপরে 1945 সাল ইয়ালটা তে একটা সম্মেলন হয়। এই যে ইয়ালটা, এটা হচ্ছে ইউক্রেন ক্রিমিয়াতে হচ্ছে এই ইয়ালটা, এইখানে হচ্ছে ইয়ালটা সম্মেলন হয় 1945 সালে। তো এই যে ইয়ালটা সম্মেলনটা একটা গুরুত্বপূর্ণ, এখানে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই সম্মেলনে যে ভ্যাটো প্রদান ক্ষমতা, অর্থাৎ যে নিরাপত্তা পরিষদের যে 5টা স্থায়ী সদস্য আছে এবং তাদের যে ভ্যাটো প্রদান করার ক্ষমতা, সেটা হচ্ছে এই যে সম্মেলনটা ইয়ালটা, হ্যাঁ, সেখানে এটা প্রতিষ্ঠা পায়। অর্থাৎ যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যে 5টা স্থায়ী সদস্য আছে তারা যে কোনো কিছুতে ভ্যাটো দিতে পারবে এবং তারা যদি একজনও কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে যদি বলে যে আমি এটা মানি না, তাহলে ওই প্রস্তাবটা বা ওই সিদ্ধান্তটা আর গৃহীত হয় না। তো এই যে পাওয়ারটা, সেটা এই ইয়ালটা সম্মেলন গৃহীত হয়। আচ্ছা, ভ্যাটো কি? ভ্যাটো হচ্ছে যে যে নিরাপত্তা পরিষদের 5টা যে স্থায়ী সদস্য আছে, হ্যাঁ, তো জাতিসংঘে যদি কোনো প্রস্তাব গৃহীত হয়, সবাই মিলে যদি কোনো প্রস্তাব দেয়, তাহলে এটা ওই নিরাপত্তা পরিষদে পাশ হইতে হয়। এখন ওই নিরাপত্তা পরিষদের যে 5জন স্থায়ী সদস্য আছে তারা যদি যে কোনো একজন ওই প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় বা যদি বলে যে না আমি এটা মানি না, তাহলে আর ওই প্রস্তাবটা গৃহীত হয় না। এই যে আমি মানি না, এই যে পাওয়ারটা, এটা হচ্ছে ভেটো ক্ষমতা। জাতিসংঘ তৈরি হওয়ার বা জাতিসংঘ গঠিত হওয়ার যে সর্বশেষ যে যে সম্মেলন, সেটা সান ফ্রান্সিসকো সম্মেলন। অর্থাৎ এই সম্মেলনে জাতিসংঘের হচ্ছে যে চূড়ান্ত রূপ, সেই চূড়ান্ত রূপটা জাতিসংঘ পায় হচ্ছে এই সম্মেলনের মাধ্যমে। তো এইটা হয় হচ্ছে 1945 সালে সান ফ্রান্সিসকো সম্মেলন। এখানে যে সম্মেলনটা হয় সেই সম্মেলনটা শুরু হয়েছিল এপ্রিল মাসে এবং এপ্রিল মাস থেকে জুন মাস পর্যন্ত এই সম্মেলনটা চলছিল। এর মধ্যে সনদ যে স্বাক্ষর, সেই সনদ স্বাক্ষর হয় 26 জুন। 26 জুনে জাতিসংঘের যে সনদটা সেটা স্বাক্ষরিত হয়। তো কিন্তু 26 জুন হচ্ছে 50 সালে স্বাক্ষর করে। তো কিন্তু আমরা জানি যে জাতিসংঘের প্রতিষ্ঠা সদস্য কয়টা, 50টা নাকি 51টা? আমরা জানি 51টা। এর মধ্যে পোল্যান্ড, তারা হচ্ছে ওই তখন স্বাক্ষর করে নাই, তারা 15 অক্টোবর স্বাক্ষর করে। তো পোল্যান্ড কেন 15 অক্টোবর স্বাক্ষর করলো? কারণ পোল্যান্ডে তখন তাদের একটা নির্বাচন চলছিল, নির্বাচনের সময় চলছিল। ওই সময় তাদের সরকার থেকে কোনো প্রতিনিধি তারা পাঠাইতে পারেনি। এই কারণেই 26 জুন ওই পোল্যান্ড স্বাক্ষর করে নাই। পোল্যান্ড যে নির্বাচন হওয়ার পরে সরকার যখন গঠিত হইল, তখন এই পোল্যান্ড স্বাক্ষর করে 15 অক্টোবর। তো এখন তাহলে এই প্রশ্ন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে জাতিসংঘ সনদে মোট কয়টি দেশ স্বাক্ষর করে? তাহলে উত্তর হবে কতটি? উত্তর হবে 51টি। তো যেহেতু পোল্যান্ড পরে স্বাক্ষর করেছে, কিন্তু আচ্ছা, জাতিসংঘ সনদ, জাতিসংঘের একটা যে কোনো প্রতিষ্ঠানেরই, যে কোনো সংগঠনেরই একটা সনদ থাকে, একটা চার্টার থাকে।
তো জাতিসংঘ একটা সনদ আছে। এই জাতিসংঘ সনদটা যিনি রচনা করেছিলেন, অর্থাৎ যিনি এই সনদ তৈরি করেছিলেন, তার নাম হচ্ছে আর্কিভাল্ড ম্যাকলিস। তিনি এটার হচ্ছে জাতিসংঘ সনদের রচয়িতা। তো এই জাতিসংঘর যে সনদ, এখানে মোট 19টি অধ্যায় এবং 111টি অনুচ্ছেদ আছে টোটাল। কি কি অনুচ্ছেদ আছে 19টা অধ্যায়, কি কি আছে 111টা অনুচ্ছেদে কি কি আছে, এগুলো আমাদের দরকার নাই, আমাদের শুধু জানলেই হবে যে কয়টা অধ্যায় আছে এবং হচ্ছে কয়টা অনুচ্ছেদ আছে। এবং এই যে জাতিসংঘের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হচ্ছে 4টা উদ্দেশ্য। এই 4টা উদ্দেশ্য নিয়ে হচ্ছে এই যে চার্টার, তো এই চার্টার 4টা উদ্দেশ্য কথা বলা আছে। কি কি উদ্দেশ্য আছে সেগুলো আমাদের জানতে হবে না, আমাদের শুধু মনে রাখলেই হবে যে 4টা উদ্দেশ্য। এবং 7টা মূলনীতি, 7টা মূলনীতির কথা উল্লেখ আছে। এবং এই 7টা মূলনীতির কথা হচ্ছে আর্টিকেল 2-তে, জাতিসংঘের আর্টিকেল 2, সেখানে 7টা নীতির কথা আছে। এখানে কি কি নীতি আছে ওগুলো আমাদের 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 জানার প্রয়োজন নাই, কারণ কারণ ওইখান থেকে প্রশ্ন আসবে না। আমাদের শুধু জানতে হবে যে মানে এখানে জাতিসংঘের যে জাতিসংঘের যে সনদটা, সেখানে কয়টা নীতি আছে। আচ্ছা, এর মধ্যে আমরা একটু আগে দেখলাম যে পোল্যান্ড, তারা 15ই অক্টোবর জাতিসংঘের যে সনদটা সেটা তারা স্বাক্ষর করে। তো জাতিসংঘ সনদ কার্যকর হয় কবে? জাতিসংঘ সনদ কার্যকর হয় 24 অক্টোবর। যেহেতু জাতিসংঘ সনদ কার্যকর হয় 24 অক্টোবর, সেহেতু জাতিসংঘ দিবস, তো এই জাতিসংঘ দিবসটা কবে? জাতিসংঘ দিবসও 24 অক্টোবর। অর্থাৎ যদি প্রশ্ন আসে যে জাতিসংঘ দিবস কবে, তাহলে আমরা উত্তর করব 24 অক্টোবর। কিন্তু দেখেন, সর্বশেষ যে স্বাক্ষর করে পোল্যান্ড, সে কিন্তু স্বাক্ষর করেছে 15ই অক্টোবর, কিন্তু সবার যে স্বাক্ষর, সেটা স্বাক্ষরগুলো গৃহীত হয় 24 অক্টোবর। আর এই কারণে জাতিসংঘ দিবস, এই দিবসটা হচ্ছে 24 অক্টোবর। জাতিসংঘের সদস্য, জাতিসংঘের বর্তমান সদস্য হচ্ছে 193টা টোটাল। আর সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান। তারা 2011 সালে তারা স্বাধীনতা পায় এবং ওই সময় জাতিসংঘের সর্বশেষ সদস্য হিসেবে মনোনীত হয়। বাংলাদেশ হচ্ছে কততম সদস্য? বাংলাদেশ জাতিসংঘ কততম সদস্য? জি, 136। 136, 136 সদস্য। বা আপনারা তো অনেক কিছু পারেন। আচ্ছা, এরপরে জাতিসংঘের পর্যবেক্ষক দেশ। পর্যবেক্ষক মানে হচ্ছে তার মানে হচ্ছে তারা কি করবে, মানে তারা পর্যবেক্ষণ করবে, অবজারভার কান্ট্রি। জাতিসংঘের পর্যবেক্ষক দেশ কয়টা আপনারা কি জানেন? জাতিসংঘের পর্যবেক্ষক দেশ কয়টা? হ্যাঁ, জাতিসংঘের পর্যবেক্ষক দেশ হচ্ছে 2টা। একটা হচ্ছে ফিলিস্তিন, আর একটা হচ্ছে দা হোলি সি। এই যে দা হোলি সি নামটা কি আপনারা আগে শুনেছেন? আমরা এটাকে ভ্যাটিকান সিটি হিসেবে জানি। হ্যাঁ, দা হোলি সি এটা আসলে মূলত হচ্ছে দেশের নাম। আর ওই যে ভ্যাটিকান সিটি, ওইটা হচ্ছে তাদের রাজধানীর নাম। তো দা হোলি সি, বা এটাকে হচ্ছে রোমান সিও বলা হয়, এটাকে দা হোলি রোমান সিও বলা হয়। তো এই দুইটা হচ্ছে জাতিসংঘের পর্যবেক্ষক দেশ। এখন অপশনে অপশনে হচ্ছে ভাটিকান সিটি থাকবে, অপশনে হয় ভাটিকান সিটি থাকবে, আর না হলে দা হোলি সি থাকবে। অপশনে যেটাই থাকবে সেটা দিবেন। এখন এখন যদি অপশনে 2টা থাকে, অপশনে যদি দা হোলি সি থাকে এবং এবং ভাটিকান সিটি থাকে, তাহলে কোনটা দাগাবেন? তাহলে দাগাবেন দা হোলি সি, কারণ দেশটার নামটা হচ্ছে দা হোলি সি। আর এই ভাটিকান সিটি, এই ভাটিকান সিটি হচ্ছে রাজধানীর নাম। সদর দপ্তর, জাতিসংঘের যে সদর দপ্তর, সেটা হচ্ছে নিউ ইয়র্কে অবস্থিত। নিউ ইয়র্কের ম্যানহাটন, সেখানেও জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত। আচ্ছা, এই জাতিসংঘের সদর দপ্তর যে যে বিল্ডিংটা, সেটার স্থপতি স্থপতি হচ্ছে ডাব্লিউ হ্যারিসন। উনি হচ্ছে স্থপতি। এবং জাতিসংঘের যে সদর দপ্তরের যে জায়গাটা হচ্ছে দিচ্ছেন, যে সে জায়গাটা মানে জমিদান করেছেন জন ডি রকফেলার জুনিয়র। তো স্থপতি হচ্ছে ডাব্লিউ হ্যারিসন, এবং জন ডি রকফেলার জুনিয়র উনি হচ্ছে জমিদান করেন। আর জাতিসংঘের সদর দপ্তরের মধ্যে একটা তো হচ্ছে মেইন সদর দপ্তর, আর হচ্ছে ইউরোপে একটা সদর দপ্তর আছে, সেটা হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
জাতিসংঘের অফিসিয়াল ভাষা, হ্যাঁ, জাতিসংঘের অফিসিয়াল ভাষা কয়টা? আচ্ছা, এখানে এখানে জাতিসংঘের একটা হচ্ছে অফিসিয়াল ভাষা আর একটা হচ্ছে কার্যকরী ভাষা। অফিসিয়াল ভাষা হচ্ছে 6টা, হ্যাঁ, জাতিসংঘের অফিসিয়াল ভাষা হচ্ছে 6টা। এর মধ্যে আছে ইংলিশ, এর ইংলিশ, ফ্রেঞ্চ, রাশিয়ান, স্প্যানিশ, চাইনিজ। চাইনিজ আসলে ভাষা না, চাইনিজ ভাষার নাম হচ্ছে মান্দারিন ভাষা, আর হচ্ছে আরবি। এই 6টা হচ্ছে অফিসিয়াল ভাষা। অফিসিয়াল ভাষা বলতে জাতিসংঘের যত সব কাগজপত্র বা হচ্ছে ডকুমেন্টস হবে, এই সবগুলো হচ্ছে এই 6টা ভাষায় অনুবাদ হবে। যত কাগজপত্র হয় সবই এই 6টা ভাষা হচ্ছে অনুবাদ হবে। এইগুলো হচ্ছে অফিসিয়াল ভাষা। তো একটা প্রস্তাব আসছিল যে জাতিসংঘের অফিসিয়াল অফিসিয়াল ভাষা হিসেবে বাংলাকে নেওয়ার জন্য, যদি হয় তাহলে সেটা হবে জাতিসংঘের 7ম অফিসিয়াল ভাষা। এখনো হয় নাই, হয়তো ভবিষ্যতে হইতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে জাতিসংঘের কার্যকরী ভাষা। জাতিসংঘের কার্যকরী ভাষা কয়টি বলেন তো? কার্যকরী ভাষা আর হচ্ছে অফিসিয়াল ভাষা, এই দুইটার মধ্যে একটু একটু পার্থক্য আছে। হ্যাঁ, জাতিসংঘের কার্যকরী ভাষা হচ্ছে দুইটা, ইংলিশ এবং হচ্ছে ফ্রেঞ্চ। কার্যকরী ভাষার অফিসিয়াল ভাষার মধ্যে পার্থক্যটা হচ্ছে, একটু আগে আমরা অফিসিয়াল ভাষাটা হচ্ছে বুঝলাম যে জাতিসংঘের যত সব ডকুমেন্টস আছে ওই ডকুমেন্টস গুলা সব অনুবাদ হবে ওই অফিসিয়াল 6টা ভাষায়। আর কার্যকরী ভাষাটা কি জিনিস? কার্যকরী ভাষা হচ্ছে যে ডে টু ডে, হ্যাঁ, ডে টু ডে অফিসের যে কমিউনিকেশন, অফিসের স্টাফরা যে কমিউনিকেট করবে, কমিউনিকেটের জন্য হচ্ছে এই দুইটা ভাষা, এটাকে বলা হয় কার্যকরী ভাষা। তাহলে জাতিসংঘের কার্যকরী ভাষা কয়টি, এটা যদি পরীক্ষায় থাকে, এটা একটা কনফিউজিং প্রশ্ন হবে। কারণ এটা অনেকেই হচ্ছে ওই পরীক্ষার, আসলে পরীক্ষা হলে কি হয়, পরীক্ষা হলে দেখা যায় যে অনেক অনেক জানা প্রশ্ন হচ্ছে ভুল হয়ে যায়। কিন্তু দেখা যাবে যে অপশনে 2ও থাকবে, 6ও থাকবে, দেখা যাবে যে কেউ 6 দেখাবে অথবা কেউ 2 দেখাবে। আমার 41তম পরীক্ষা আমার মনে আছে, একটা কোশ্চেন আসছিল এরকম, ওই যে উম, একজন একজন হচ্ছে উত্তর দিকে যায় এত মিটার, তারপরে সে ডান দিকে অমুক দিকে যায়। এরপরে এরপর প্রশ্ন ছিল যে তাহলে এখন তার অবস্থান কোথায়? হ্যাঁ, তো আমি এটা প্রশ্নে আইকে আমি দেখছি যে এখন সে আগে আগে যেখান থেকে সে রওনা করছিল এখন সে সেই দিকেই আসতেছে। হ্যাঁ, আমি এটা প্রশ্নে আঁকছি, কিন্তু আমি উত্তর করার সময় দাগাইছি বিপরীত দিকে। তো এরকম এরকম হচ্ছে ভুলভাল হয়ে যায় পরীক্ষার হলে। আচ্ছা, জাতিসংঘের যে পতাকা, জাতিসংঘের পতাকার যে রং, সেটা হচ্ছে নীল আর হচ্ছে সাদা, এবং এটার মাঝখানে পৃথিবীর একটা গোলক আছে। আর দুই পাশে হচ্ছে জলপাই গাছ। জলপাই জলপাই গাছের হচ্ছে প্রতীক, কারণ যেহেতু জাতিসংঘ প্রতিষ্ঠা করা হয়েছিল শান্তির জন্য, আর জলপাই গাছ হচ্ছে শান্তির প্রতীক। আর এই জাতিসংঘের পতাকাটা গৃহীত হয় হচ্ছে 1947 সালে। আর জাতিসংঘ সচিবালয় যেটা, এই সচিবালয়ের একটা নাম আছে, সেই সচিবের নাম হচ্ছে দেগ হ্যামারশোল্ড ভবন। এই দেগ হ্যামারশোল্ড হচ্ছেন জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব, একটু একটু পরে আমরা দেখব। এবং এই সচিবালয়, এখানে মোট 8টা বিভাগ থাকে। এরপরে এই এই যে সচিবালয়, এটার প্রধান যে সচিবালয়ের প্রধান নির্বাহী হিসেবে থাকেন হচ্ছে একজন মহাসচিব। হ্যাঁ, আর এর মধ্যে আবার উপমহাসচিব থাকেন হচ্ছে 11 জন, আর সহকারী মহাসচিব থাকেন হচ্ছে 6 জন। এই হচ্ছে জাতিসংঘের যে সচিবালয়, এই সচিবালয়ের যারা স্টাফ তাদের তাদের কিছু সংখ্যা। এর মধ্যে এর মধ্যে যিনি মহাসচিব, তিনি হচ্ছে 5 বছরের জন্য নিযুক্ত হন। এবং আহ, তার তার নিযুক্ত হওয়ার জন্য নিরাপত্তা পরিষদ যে আছে, সেই নিরাপত্তা পরিষদ সুপারিশ করে। তো নিরাপত্তা পরিষদ সুপারিশ করলে সাধারণ পরিষদ 5 বছরের জন্য হচ্ছে নিয়োগ দেয় একজন মহাসচিবকে। এখন পর্যন্ত জাতিসংঘের হচ্ছে মোট 9 জন মহাসচিব এখন আছেন। এখন যিনি আছেন তিনি হচ্ছেন নবম মহাসচিব। তো এই মহাসচিবদের থেকে প্রায় প্রশ্ন আসে, হ্যাঁ, প্রায় হচ্ছে অনেক মোটামুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। প্রথম যিনি মহাসচিব ছিলেন তার নাম ছিল ট্রিক ভ্যালি। তিনি নরওয়ের নাগরিক।
দ্বিতীয় যে মহাসচিব ছিলেন তার নাম হচ্ছে দেগ হেমারশোল্ড। তিনি তিনি সুইডেনের নাগরিক ছিলেন এবং 1961 সালে তিনি হচ্ছে বিমান দুর্ঘটনায় তিনি হচ্ছে মৃত্যুবরণ করেন। বিভিন্ন পরীক্ষা আসে যে জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছিলেন, যখন উত্তর হবে দেগ হেমারশোল্ড। এবং তার তার মৃত্যুর পরে তিনি হচ্ছে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। আচ্ছা কুলসুম আক্তার, আপনার আপনার মাইক্রোফোনটা হচ্ছে অন হওয়া, একটু একটু অফ করে দেন, সাউন্ড হচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ। তো এই দেগ যে হ্যামারশোল্ড তার নামে জাতিসংঘে একটা লাইব্রেরিও আছে। তো সেই জাতিসংঘের লাইব্রেরিটার নাম হচ্ছে দেগ হ্যামারশোল্ড লাইব্রেরি। তো তাকে সম্মান জানানোর জন্যই লাইব্রেরির নামকরণ করা হয়েছে তার নামে। এরপরে হচ্ছে যিনি 3 নাম্বার ছিলেন তার নাম হচ্ছে উথান্ড। তিনি মায়ানমার নাগরিক এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ যখন হয় তখন তিনি তিনি তখন হচ্ছে তিনি তখন তিনি তখন জাতিসংঘের মহাসচিব ছিলেন এবং এখন পর্যন্ত তিনি হচ্ছে এশিয়া থেকে তিনি প্রথম নির্বাচিত মহাসচিব। তো এই কোশ্চেনটাও হয় যে আমাদের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন, তো উত্তর হবে উথান। এর বছর কুট ওয়ার্ডহিম, তিনি তিনি হচ্ছে অস্ট্রিয়ান নাগরিক ছিলেন এবং পরে তিনি পরবর্তীতে প্রেসিডেন্ট নির্বাচিত হন। তো এই কোশ্চেনটাও আসে যে জাতিসংঘের কোন প্রেসিডেন্ট পরবর্তীতে হচ্ছে প্রেসিডেন্ট নিজ দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হন, সেই ক্ষেত্রে উত্তর হবে কুট ওয়ার্ডহিম। আরেকজন আরেকজন মহাসচিব ছিলেন যিনিও পরবর্তীতে তার দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং তার নাম হচ্ছে জেভিয়ার পেরেজ দা কুয়েলার এবং তিনি হচ্ছেন দক্ষিণ আমেরিকা থেকে নির্বাচিত জাতিসংঘের প্রথম মহাসচিব। এবং তিনি পরে তার নিজের দেশ পেরু, তিনি ওই পেরুর হচ্ছে তিনি তিনি তখন ওই পেরুর প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। তো একজন একটু আগে আগে আমরা দেখলাম একটু আগে দেখলাম আমরা একজন তিনি হচ্ছেন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, আর এখন এখন তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী নির্বাচিত, তিনি হচ্ছে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন পরে, মানে তিনি জাতিসংঘ মহাসচিব নির্বাচিত হওয়ার পরে তার দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এরপরে আসবে ডক্টর বুট্রোস ঘালি। তিনি হচ্ছে আফ্রিকা মহাদেশ থেকে নির্বাচিত প্রথম জাতিসংঘের মহাসচিব এবং তিনি হচ্ছে মিশর থেকে নির্বাচিত হয়েছিলেন। এরপর কফি আনান, তার দেশ হচ্ছে ঘানা। তিনি আফ্রিকা মহাদেশ থেকে নির্বাচিত জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব এবং তিনি 2001 সালে একটা নোবেল পুরস্কার পান এবং সেটা এই জাতিসংঘের সাথে হচ্ছে যৌথভাবে তিনি হচ্ছে শান্তিতে নোবেল পুরস্কার পান। আচ্ছা, এখন বর্তমানের যিনি মহাসচিব আছেন তার নাম হচ্ছে অ্যান্টোনিও গুতেরেস। তিনি এখন দ্বিতীয় মেয়াদে মহাসচিব আছেন, তিনি জাতিসংঘের নবম মহাসচিব। এর আগে তিনি হচ্ছে পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন এবং এবং জাতিসংঘের যে ইউএনএসসিএসআর তিনি তার হচ্ছে সাবেক প্রধান ছিলেন। আচ্ছা, এই যে এখানে একটা কোশ্চেন যে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন কে, আপনারা এটা পারেন। মুক্তিযুদ্ধের সময় যে জাতিসংঘের মহাসচিব ছিলেন উথান্ট। আচ্ছা, এখন আমরা দেখব জাতিসংঘের অঙ্গ সংস্থা, যে জাতিসংঘের কি কি হচ্ছে অঙ্গ সংস্থা আছে। তো জাতিসংঘের মূল যে অঙ্গ সংস্থা, এই মূল অঙ্গ সংস্থা হচ্ছে টোটাল হচ্ছে 6টা। এর মধ্যে আছে হচ্ছে জেনারেল অ্যাসেম্বলি, মানে সাধারণ পরিষদ। এরপর আছে নিরাপত্তা পরিষদ,
এরপরে সচিবালয়, সামাজিক পরিষদ, তারপর ট্রাস্টিশিপ, ট্রাস্টিশিপ কাউন্সিল বা ওসি পরিষদ, এরপর আন্তর্জাতিক আদালত। তো এর মধ্যে ওসি পরিষদ যেটা, সেটার কার্যক্রম এখন আর নাই। সেটার কার্যক্রম একটা সময় পর্যন্ত ছিল, এখন আর হচ্ছে ওসি পরিষদের কোনো কার্যক্রম এখন আর নাই। হম তো আমরা এখন এই জাতিসংঘ যে অঙ্গ সংস্থাগুলা সেগুলার পরিচয় জানার চেষ্টা করব। তো একদম একদম শুরুতে আছে হচ্ছে যে সাধারণ পরিষদ। তো এই সাধারণ পরিষদের সাধারণ পরিষদের যে অন্যান্য নাম, এটাকে হচ্ছে নির্বাহী পরিষদও বলা হয়, অথবা এটাকে হচ্ছে যে অথবা এটাকে আলোচনা পরিষদও বলে। এই সাধারণ পরিষদ হচ্ছে জাতিসংঘের মাদার অর্গান, অর্থাৎ এটাকে বলা যায় জাতিসংঘের মা। তো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ যে সাধারণ পরিষদকে আর কি কি নামে ডাকা হয়। হ্যাঁ, জাতিসংঘের সাধারণ পরিষদকে হচ্ছে নির্বাহী পরিষদ নামে ডাকা হয়, আবার হচ্ছে যে আহ, এটাকে আলোচনা পরিষদ হিসেবে ডাকা হয়, এবং এটাকে জাতিসংঘের মাদার অর্গান বলে। সাধারণ পরিষদের যে সদস্য সদস্য কারা থাকবে, জাতিসংঘের যে সকল সব ধরনের সদস্য, হ্যাঁ, অর্থাৎ জাতিসংঘের যে 193টি সদস্য, তারা সবাই এই সাধারণ পরিষদ সদস্য হবে। তো সাধারণ পরিষদের যেই প্রথম প্রথম যে সম্মেলন, সেই সম্মেলনটা অনুষ্ঠিত হয়েছিল 1946 সালের 10 জানুয়ারি। 1946 সালের 10 জানুয়ারিতে প্রথম জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলন সেটা হচ্ছে অনুষ্ঠিত হয়, এবং যেখানে অনুষ্ঠিত হয়েছিল সেটা হচ্ছে লন্ডনের সেন্ট্রাল হল। লন্ডনের সেন্ট্রাল হলে জাতিসংঘের যে সাধারণ পরিষদ সেটার প্রথম সম্মেলনটা অনুষ্ঠিত হয়। এবং জাতিসংঘের সাধারণ পরিষদের যে অধিবেশন, সেটা হওয়ার যে একটা একটা নির্দিষ্ট সময় আছে, একটা নির্দিষ্ট সময়ে এই সাধারণ পরিষদ অধিবেশনটা হচ্ছে অনুষ্ঠিত হয়। এর মধ্যে প্রতি প্রতি বছরের সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনটা বসে। এটা একদম সব সময়। সর্বশেষ যেই সম্মেলনটা হয় সেটা ছিল জাতিসংঘের সেটা ছিল জাতিসংঘের 76তম অধিবেশন, এবং এখানে সভাপতি হিসেবে ছিল মালদ্বীপ। সভাপতির মেয়াদ সভাপতির মেয়াদ 1 বছর থাকে। আর যিনি সভাপতিত্ব করেন তার নাম হচ্ছে আব্দুল্লাহ শহীদ। তিনি হচ্ছে মালদ্বীপের প্রধানমন্ত্রী। এইটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে যে জাতিসংঘের জাতিসংঘ সাধারণ পরিষদের যে সর্বশেষ সর্বশেষ অধিবেশন, সেখানে সভাপতি হিসেবে কে ছিল, অথবা সভাপতি হিসেবে কোন দেশ ছিল। আচ্ছা, এরপরে হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে যে 76তম যে অধিবেশন ছিল, অর্থাৎ সর্বশেষ যে অধিবেশনটা ছিল, সেখানে সহসভাপতি ছিল কোন দেশ? আপনারা কি জানেন সহসভাপতি ছিল কোন দেশ? 76তম অধিবেশনে সহসভাপতি ছিল কোন দেশ? আচ্ছা, হ্যাঁ, 76তম অধিবেশনে সহসভাপতি হিসেবে ছিল বাংলাদেশ। তো সভাপতি সাধারণত নির্বাচিত হয় হচ্ছে 1 বছরের জন্য। আর প্রতিটা দেশ যেহেতু যে সাধারণ পরিষদ, এই সাধারণ পরিষদের সবাই হচ্ছে সদস্য। তো এখানে প্রতিটা সদস্য তারা হচ্ছে 5 জন করে প্রতিনিধি পাঠাইতে পারে। কিন্তু যখন হচ্ছে ভোট হয়, তো ওই ভোট হলে কিন্তু ওই 5 জন 5টা ভোট দিতে পারে না। তারা প্রতিটা দেশের জন্য একটা করে ভোট তারা কাজ করতে পারে, একটা করে ভোট তারা দিতে পারে। আর এখানে এই যে সাধারণ পরিষদে যদি কোনো প্রস্তাব পাশ হইতে হয়, তাহলে হচ্ছে 2/3 ভোট লাগবে। অর্থাৎ 2/3 ভোট যদি পজিটিভ হয়, তাহলেই সাধারণ পরিষদে কোন একটা প্রস্তাব পাশ হবে। এখন সাধারণ পরিষদের কাজ কি?
সাধারণ পরিষদ হচ্ছে বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকে তারা। তো তাদের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সাধারণ পরিষদের সভাপতি নির্বাচন। সভাপতি তারা নির্বাচন করবে, কিন্তু এটার জন্য তারা হচ্ছে সুপারিশ করবে, কিন্তু এখানে হচ্ছে নিরাপত্তা পরিষদের একটা অনুমোদন লাগবে। এরপরে যাদের কাজ হচ্ছে মহাসচিব নিয়োগ। এই যে মহাসচিব একটু আগে আমরা পড়লাম, তো এই মহাসচিব নিয়োগ দেওয়া হচ্ছে সাধারণ পরিষদের কাজ। কোন সদস্য দেশ কোন সদস্য দেশকে যদি বহিষ্কার করতে হয়, তাহলে সেটা ওই সাধারণ পরিষদই করে। এবং জাতিসংঘের যে বাজেট পাস হয়, জাতিসংঘের যে টাকা পয়সা খরচ করা দরকার হয়, সেই বাজেট পাসের জন্য এই বাজেট পাস হচ্ছে এই যে সাধারণ পরিষদ, তারাও এই বাজেটটা পাস করে। আরো কিছু কাজ আছে, সেগুলো হচ্ছে যে বিভিন্ন সদস্য দেশ, এই যে আপনার যে বাজেটটা পাস হয়, সেইখানে যে টাকা পয়সা কোত্থেকে আসে, সদস্য দেশ যেগুলো আছে তারাই হচ্ছে টাকা পয়সা দেয়, তারা চাঁদা দেয়। তো এই চাঁদার যে পরিমাণ, কে কতটুকু চাঁদা দিবে, সেটাও নির্ধারণ করে সাধারণ পরিষদ। এবং বিভিন্ন যে অঙ্গ সংস্থা আছে, তাদের যে সদস্য নির্বাচন, সেগুলো সাধারণ পরিষদ করে। এবং নিরাপত্তা পরিষদের যে অস্থায়ী সদস্য নির্বাচন, তো সেইগুলো এই সাধারণ পরিষদ করে। এবং আরেকটা হচ্ছে নিরাপত্তা পরিষদের সাথে সম্মতিতে তারা আন্তর্জাতিক যে আদালত আছে, সেই আন্তর্জাতিক আদালতের বিচারক তারা নিয়োগ দেয়। এরপরের যেই গুরুত্বপূর্ণ পরিষদ, সেটা জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, অর্থাৎ জাতিসংঘের অঙ্গ সংস্থা। একটু আগে আমরা দেখলাম সাধারণ পরিষদ, এখন আমরা দেখবো হচ্ছে নিরাপত্তা পরিষদ। তো এই নিরাপত্তা পরিষদকে আরো আরো কিছু নামে ডাকা হয়। এটাকে হচ্ছে স্বস্তি পরিষদও বলে। এবং এটা এখানে আরেকটা নাম আছে, সেটাকে বলা হয় যে গ্লোবাল সেফটি নেট। অর্থাৎ এই যে নিরাপত্তা পরিষদ, অর্থাৎ সিকিউরিটি কাউন্সিল, এই সিকিউরিটি কাউন্সিলের একটা নাম হচ্ছে স্বস্তি পরিষদ, এবং আরেকটা নাম হচ্ছে গ্লোবাল সেফটি নেট। অর্থাৎ যদি প্রশ্ন আসে যে গ্লোবাল সেফটি নেট কোনটা, হ্যাঁ, জাতিসংঘের কোন অঙ্গ সংস্থাকে গ্লোবাল সেফটি নেট বলা হয়, তাহলে উত্তর হবে যে সিকিউরিটি কাউন্সিল। আচ্ছা, তো এই যে নিরাপত্তা পরিষদ, সেখানে স্থায়ী সদস্য আছে 5টা, এবং অস্থায়ী সদস্য থাকে 10টা। কিন্তু 1965 সালের আগ পর্যন্ত অস্থায়ী সদস্য ছিল 6টা। কিন্তু এরপরে এটা হচ্ছে চেঞ্জ হয়ে এখন হচ্ছে অস্থায়ী সদস্য 10টা করা হয়। তো এর মধ্যে যেই 10টা যে করা হবে, এই 10টা হচ্ছে কোত্থেকে হবে, হ্যাঁ, এই 10টা কোন কোন এলাকা থেকে 10টা হবে। এর মধ্যে মানে অঞ্চল ভিত্তিক কিছু ভাগ আছে। আফ্রিকা আফ্রিকা থেকে আফ্রিকা এবং হচ্ছে এশিয়া, এই দুইটা মহাদেশ থেকে 5টা হবে। এর মধ্যে আফ্রিকা থেকে হচ্ছে তিনজন সদস্য, এবং এশিয়া মহাদেশ এখান থেকে হচ্ছে 2জন সদস্য হবে। এর মধ্যে পূর্ব ইউরোপ, এখান থেকে একজন সদস্য। এরপর হচ্ছে ল্যাটিন আমেরিকা, এখান থেকে 2জন সদস্য। এবং পশ্চিম ইউরোপ এবং অন্যান্য যে দেশ আছে, ওইখান থেকে 2জন করে সদস্য হবে। এই মোট হচ্ছে 10টা সদস্য। অস্থায়ী সদস্য যারা থাকবে, তাদের তাদের মেয়াদ হচ্ছে 2 বছর। অর্থাৎ জাতিসংঘের যে অস্থায়ী সদস্য, তারা হচ্ছে 2 বছরের জন্য নির্বাচিত হবে। আর যে সভাপতি থাকবে হচ্ছে 1 মাস, অর্থাৎ 1 মাসের জন্য জাতিসংঘের যে নিরাপত্তা পরিষদ, সেখানে তারা হচ্ছে সভাপতি হইতে পারবে। আচ্ছা, তো আমরা তো একটু আগে দেখলাম যে এই যে নিরাপত্তা পরিষদের যে স্থায়ী সদস্যগুলা, তারা হচ্ছে ভেটো ক্ষমতা প্রদান করতে পারে। তো এখন পর্যন্ত সব থেকে বেশি ভেটো দিছে হচ্ছে রাশিয়া। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এখন পর্যন্ত কোন দেশ সব থেকে বেশি ভেটো প্রদান করেছে। তো সেইখানে উত্তর হবে রাশিয়া। আচ্ছা, তো এই যে নিরাপত্তা পরিষদ, এইখানে যদি কোনো সিদ্ধান্ত যদি পাশ করতে হয়, হ্যাঁ, যদি কোনো প্রস্তাব পাশ করতে হয়, সেহেতু এখানে হচ্ছে মোট 3/5 ভোট লাগে। অর্থাৎ 3 ভাগের, অর্থাৎ হচ্ছে 5 ভাগের 3, 5 ভাগের 3% ভোট লাগে। হ্যাঁ, তো 5 ভাগের 3 মানে হচ্ছে টোটাল হচ্ছে 15 জন।
টোটাল 15টা সদস্য, এর মধ্যে 5/3 করলে হয় হচ্ছে 9 জন, অর্থাৎ টোটাল 9টা ভোট লাগবে। এই যেখানে 9টা আঙ্গুল দেখা যাচ্ছে, তো টোটাল হচ্ছে 9টা ভোট লাগবে। 9টা ভোট যখন হবে তখন একটা প্রস্তাব পাস হবে। এখন এই যে 9টা ভোট, এই 9টা ভোটের মধ্যে কিন্তু যে স্থায়ী সদস্য যে 5টা, ওই স্থায়ী সদস্যদের ভোটও কিন্তু লাগবে। স্থায়ী সদস্য যদি ভোট না দেয় তো তাহলে কিন্তু হবে না। তাহলে কোনো যদি নিরাপত্তা পরিষদের কোনো প্রস্তাব হচ্ছে পাশ করতে হয়, তাহলে টোটাল হচ্ছে 9টা ভোট লাগবে। আচ্ছা, এখন আসছেন যে এই যে নিরাপত্তা পরিষদ, হচ্ছে যে কাজগুলা কি। আচ্ছা, তাহলে কি কি কাজ করে তাদের? কাজ হচ্ছে বিভিন্ন ধরনের কাজ আছে, যেমন এই যে মহাসচিব যে নিয়োগ, সেটা অনুমোদন করবে হচ্ছে নিরাপত্তা পরিষদ। কারণ ওই যে স্থায়ী স্থায়ী সদস্য যারা আছে, তারা গ্রিন সিগন্যাল না দিলে কোনো মহাসচিব নিয়োগ হবে না। কারণ হচ্ছে যদি কোনো সদস্যদের উপর হচ্ছে অবরোধ আরোপ করতে হয়, তো তাইলেও হচ্ছে এইখান থেকেই হবে। আর হচ্ছে যদি কোনো কারণে জাতিসংঘের সনদ সংশোধন করতে হয়, তাহলে সেটাও এই নিরাপত্তা পরিষদের মাধ্যমেই করতে হবে। আচ্ছা, আরো কিছু কাজ আছে তাদের, সেটা হচ্ছে সাধারণ পরিষদ তথা জাতিসংঘের যে সদস্যপদ প্রদান, এটা নিরাপত্তা পরিষদ করে। এবং শান্তিরক্ষী যে কার্যক্রম, এই যে এই জাতিসংঘের যে পিস কিপিং মিশন, হ্যাঁ, বিভিন্ন যে শান্তি রক্ষার যে কার্যক্রম, এইগুলো হচ্ছে এই নিরাপত্তা পরিষদ থেকে পরিচালিত হয়। আর আরেকটা হচ্ছে যে সাধারণ পরিষদের সম্মতিতে তারা হচ্ছে বিচারক নিয়োগ দেয়। তো এইগুলো হচ্ছে নিরাপত্তা পরিষদের কাজ। আচ্ছা, তো একটু আগে আমরা দেখলাম যে অস্থায়ী সদস্য, অস্থায়ী সদস্য হচ্ছে 10টা হবে, 10টা অস্থায়ী সদস্য হবে আর 5টা স্থায়ী সদস্য। তো বর্তমানে কারা অস্থায়ী সদস্য? বর্তমানে এই 10টা দেশ হচ্ছে অস্থায়ী সদস্য হিসেবে আছে। এর মধ্যে আছে ভারত, আলবেনিয়া, ব্রাজিল, তারপরে নরওয়ে, গেবন, ঘানা, মেক্সিকো, কেনিয়া, তারপরে হচ্ছে এটা হচ্ছে ইউনাইটেড আরব এমিরেট এবং হচ্ছে আয়ারল্যান্ড। তো এর মধ্যে এশিয়া থেকে একমাত্র ভারতই আছে এখানে, এশিয়া থেকে, আর কোনটা এশিয়া থেকে নাই। তো এটা একটা প্রশ্ন আসতে পারে যে বর্তমানে নিরাপত্তা পরিষদে এশিয়া থেকে কোন দেশটি রয়েছে, বা এশিয়া থেকে কে সদস্য? তো সেখানে উত্তর হবে হচ্ছে ভারত। আচ্ছা, তো আজকে আপনাদের ক্লাসটা ছোট ছিল, আজকে আপনাদের ক্লাস হচ্ছে এই পর্যন্তই। তো কারো কোনো প্রশ্ন থাকলে হচ্ছে করতে পারেন। বাংলাদেশকে স্থায়ী সদস্য করা হোক? বাংলাদেশকে স্থায়ী সদস্য করবে না, আর আর কাউকে স্থায়ী স্থায়ী সদস্য করবে না? আচ্ছা, কোন বই থেকে পড়বেন? হ্যাঁ, কোন বই থেকে পড়বেন আপনি যে কোনো বই থেকে পড়তে পারেন। তবে আহ, এখানে পিটুয়েতে হচ্ছে কনফিডেন্সের যেই বইটা আছে ওইটা হচ্ছে ফলো করা হয়। ওই বইটা ছোট, এখানে মোটামুটি সব তথ্য দেওয়া আছে, এটা ফলো করা হয়। আহ, হ্যাঁ, স্লাইড গুলো দিয়ে দেওয়া হবে, স্লাইড গুলো দিয়ে দেওয়া হবে। যারা স্থায়ী তারা কেন স্থায়ী? স্থায়ী স্থায়ী যারা, তারা তো ওই যে এটা কোন সম্মেলন হয়েছিল, ওই যে আপনার হচ্ছে ডাম্বারটন উক সম্মেলন। ডাম্বারটন উক সম্মেলন যখন হয় তখনই তারা স্থায়ী সদস্য হয়। এবং এখন যদি কেউ স্থায়ী সদস্য হইতে চায়, তাহলে এখন যারা 5 জন স্থায়ী সদস্য আছে তাদের অনুমতি লাগবে। তো এখন তারা যদি অনুমতি দেয়, তাহলে তো তাদের দাদাগিরি আর হবে না। হ্যাঁ, এই কারণে হচ্ছে তারা অন্য কোনো দেশকে আর স্থায়ী সদস্য হওয়ার জন্য তারা অনুমতি দেয় না। যেমন জাপান, জাপান বলছে যে তারা জাতিসংঘের যে ম্যাক্সিমাম কস্ট তারা সেটা বেয়ার করবে, কিন্তু তাদের শর্ত হচ্ছে যে তাদেরকে তো তারা
তাদেরকে স্থায়ী সদস্যপদ দিতে হবে, কিন্তু এটা তারা মানে নাই। আবার ভারতও এটা চাচ্ছে যে জাতিসংঘের স্থায়ী সদস্য হওয়ার জন্য, কিন্তু আহ, যেই 5টা স্থায়ী সদস্য আছে তারা এটা এখন হচ্ছে মানতেছে না। বা তারা আর এটা মানবেও না যে অন্য কোনো স্থায়ী সদস্য হোক, এটা তারা চাইবে না। স্লাইড গুলোর পিডিএফ হচ্ছে, পিডিএফ দেওয়া হবে। স্লাইড গুলো যেগুলো আছে সেগুলোর হচ্ছে পিডিএফ দেওয়া হবে। রেড মার্ক কেন? আচ্ছা, রেড মার্ক কেন হচ্ছে এটা জাস্ট সবগুলা সবগুলা কালো দিলে একটু পড়তে অসুবিধা হয়। যদি আমি রেড মার্ক করে রাখি তাহলে একটু হাইলাইট হয় বেশি আর কি, এই কারণে হচ্ছে রেড মার্ক দেওয়া। না, 10টা স্থায়ী সদস্যের নামগুলো মুখস্থ করতে হবে না, এখানে শুধু ভারত মনে রাখলে হবে। এখানে ভারতটা ইম্পর্টেন্ট। যদি প্রশ্ন আসে তাহলে ভারতই আসবে, অন্য কিছু আসবে না। অস্থায়ী সদস্য হওয়ার কারণ কি? অস্থায়ী সদস্য হওয়ার কারণ হচ্ছে যে যেহেতু তারা স্থায়ী সদস্য 5 জন, তো তারা চিন্তা করলো যে আচ্ছা আমরা তো স্থায়ী আছি, আমরা যদি চালাই তাহলে কেমনে কি হবে। হ্যাঁ, আমরা আরো আরো 10 জন অস্থায়ী সদস্য নেই, হ্যাঁ, তাদেরকে কিছু একটা সুযোগ দেই, একটা নামধারী একটা সুযোগ আর কি। তো সেই হিসাবে তারা 10 জনকে সুযোগ দেয় আর কি। মহাসচিব হওয়ার যোগ্যতা কি? মহাসচিব হওয়ার যোগ্যতা আসলে হচ্ছে যে এখানে স্পেসিফিকলি আসলে কি যোগ্যতা এটা আমার জানা নাই, কিন্তু আমার কাছে যেটা মনে হয় আগে থেকে জাতিসংঘের কোনো সংস্থায় হয়তো কাজ করে অভিজ্ঞতা থাকতে হবে। আর আমার মনে হয় এটা সদস্য যারা দেশ আছে তারা নাম প্রস্তাব করে করাবে, জাতিসংঘের যারা নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য আছে তারা ওই নামগুলো যাচাই বাছাই করে, যাচাই বাছাই করার পরে এই মহাসচিবে তারা হচ্ছে এটা সিলেক্ট করে। আচ্ছা, ইকোসোক কি? ইকোসোক হচ্ছে জাতিসংঘের একটা অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, এটা একটা হচ্ছে সংস্থা। এটা আমরা পরের ক্লাসে এটা আছে। ইকোসক একটা জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, যেটা সেটার নাম হচ্ছে ইকোসক। অর্থাৎ ইকো মানে হচ্ছে ইকোনমিক, আর এসও মানে সোশিয়াল, সি মানে কাউন্সিল। তো ইকোসক মানে হচ্ছে অর্থনৈতিক অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। এটা নিয়ে ডিটেল সামনে আপনারা পাবেন, সামনে আছে ইকোসক নিয়ে। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর সাথে আপনার ভূগোল ক্লাসটা চলবে, আপনাদের ভূগোলের রেকর্ডেড যে ক্লাসগুলা সেগুলা চলবে। এই টপিকে এক্সাম এই টপিকে আহ, এই টপিকে এক্সাম কয়টা, সেটা জানিয়ে দেওয়া হবে আপনাদেরকে। আগামীকাল 7টায় ভূগোল এক্সাম হবে, 7:30টায় আপনার আন্তর্জাতিকের এক্সাম হবে আর কি। ভূগোল ভূগোল যে ক্লাস সেটা 7টা থেকে। আপনাদের ইয়ে রুটিন পান নাই? রুটিন আছে তো? আপনাদের রুটিনে আছে তো জিনিসগুলা? আচ্ছা, একটা আপনাদের আমি আজকে কাহুটটা তৈরি করতে পারি নাই। আপনাদের আগামী কালকে থেকে হচ্ছে প্রতিটা ক্লাসের পরে হচ্ছে 20 মার্কের বা হচ্ছে 20টা করে একটা কাহুট, একটা কাহুটের একটা পরীক্ষা হবে, মানে প্রতিদিন ক্লাস শেষে আর কি। তো আজকে আমি করতে পারি নাই। আগামীকালকে এইটা সহ এবং পরের ক্লাসটা সহ কাহুটটা থাকবে। আহ, কাহুট ওইখানে হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে, যাতে আপনারা কাহুট গুলো যাতে ক্লাসের পড়া অনেকাংশেই ক্লাসে শেষ হয়ে যায়। কি পুরস্কার? হ্যাঁ, পুরস্কার দিব। হ্যাঁ, পুরস্কার দিব, অবশ্যই পুরস্কার দিব। যেহেতু যেহেতু কাহুট আছে সেহেতু পুরস্কার দিব অবশ্যই। পরিবেশ পরিবেশ বন্ধু গাছ, পরিবেশ বন্ধু গাছ দেওয়ার যদি সম্ভব হয় তাহলে গাছ দিব, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে আপনাদের ক্লাসটা আজকে একটু আগে ভাগে শেষ হয়ে গিয়েছে। তো আগামী ক্লাসে আবার সবার সাথে কথাবার্তা হবে। যদি কারো কিছু প্রশ্ন থাকে আপনারা করতে পারেন।
আচ্ছা, এশিয়া থেকে দুইটা কান্ট্রি, হ্যাঁ এশিয়া থেকে দুইটা কান্ট্রি এখানে আছে তো, দুইটা কান্ট্রি এশিয়া থেকে, যেমন এই যে আপনার হচ্ছে ইউনাইটেড আরব এমিরেট, মানে সংযুক্ত আরব আমিরাত, সংযুক্ত আরব আমিরাত আর হচ্ছে ভারত, এই হচ্ছে দুইটা কান্ট্রি। আর দক্ষিণ এশিয়া থেকে হচ্ছে একটা এখন, দক্ষিণ এশিয়া থেকে হচ্ছে ভারত। আচ্ছা, তাহলে আর মনে হয় কারো কোনো কোশ্চেন নাই। সেহেতু আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকালকে আগামীকালকে আবার একই সময় আপনাদের সাথে দেখা হবে। সবাই 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন।